শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কেমন দিন কাটছে? ভালো না। আসলে ঘরে বেশি দিন বসে থাকা যায় না। আমারও তোমাদের মধ্যে অবস্থা, কখন স্কুলে আসবো সেই চিন্তা করতেছি, কখন স্কুলটা খুলে দিবে, মাঠটা ভরে যাবে তোমাদের পদচারণ, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। তো সবাই ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি পারুল আক্তার, ব্যবসা পাবলিক স্কুল সহকারী শিক্ষক। আমার অনলাইন ক্লাস নবম দশম বিষয় ব্যবসা উদ্যোগ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মকর্মসংস্থানের লাভজনক খাত। আসলে আমরা এটা দেখো 26-27 পৃষ্ঠায় ব্যবসা উদ্যোগ বইয়ের 26-27 পৃষ্ঠায় দেওয়া আছে যে আত্মকর্মসংস্থানের লাভজনক খাতসমূহ। মনোযোগ সহকারে শোনো, তাহলে ভবিষ্যতেও কাজে আসবে। আত্মকর্মসংস্থান কাকে বলে? আত্ম হচ্ছে নিজে, কর্ম হচ্ছে কাজ, নিজে কাজের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। আসলে আমাদের হয়ে গেছে কি জানো, পরমুখাপেক্ষী নির্ভরশীলতা বেড়ে গেছে। আমরা আসলে এই যে সচরাচর আমরা যে বিদ্যা অর্জন করেছি, আমরা এত কাল ধরে শিখে এসেছি, লেখাপড়া করে শুধু চাকরি করা যায়, সরকারি চাকরি, কর্পোরেট চাকরি। এখন অবশ্য তার পাশাপাশি বিশাল একটা খাতের সৃষ্টি হয়েছে, যেটাকে গার্মেন্টস কিংবা ইন্ডাস্ট্রি বলে। তার মধ্যে আরও একটা সুবিধাজনক খাতের সৃষ্টি হয়েছে, ব্যবসা আন্ডারে ইপিজেড। 8টা ইপিজেড আছে, তার সাথে সাথে আরও প্রস্তাবিত একটা ইপিজেড কার্যক্রম চালু করেছে বেরসরাইতে। এটা আমাদের দেশের জন্য বিশাল একটা ব্যবস্থাপনা, যেটা হচ্ছে আমাদের বেকার গোছানোর আরেকটা বিশাল আয়োজন। তো আমাদের ইপিজেডগুলিতে আসলে অনেক কর্মসংস্থান হচ্ছে, যেটা সত্যি আমাদের দেশের জন্য ভালো একটা দিক। তবে এখানেও লিমিটেড, চাকরির ক্ষেত্র এখানেও লিমিটেড। সরকারি, বেসরকারি, ইপিজেড, কর্পোরেট, এই সুবিধা যাওয়ার পরেও আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী দেশের 2011 হিসাব অনুযায়ী 2012 সালের 16 জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা 15,25,15,15 জন। তার মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী 2010 সালের মধ্যে 26 লক্ষ কর্মজীবী, 26 লক্ষ কর্মজীবী। আমার মনে হয় আরো বেশি হবে। এই আজকে আমরা 2020 সাল, এই বইটা আমাদেরকে দেখাচ্ছে অনেক পিছনে। তার সাথে প্রতি বছর আমাদের জেনে রাখা ভালো 30 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। এটা কিন্তু 2011-2012 জরিপ, মনে রাখো।
কত? 2020। 8 বছরের ব্যবধান। এই 8 বছরে আরো 3 আনা 24, 2 কোটি সামথিং লোক আমাদের সাথে অ্যাড হয়েছে, বড় হয়ে গেছে। যারা 18 বছরের নিচে ছিল তাদের বয়স 18 বছর হয়ে গেছে। আমাদের দেশে সবাই যে শিক্ষা অর্জন করে তা কিন্তু না। আমাদের দেশে সবাই শিক্ষা শেষ করতে পারে না, কারণ হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সব জায়গায় সমান না। শহর কেন্দ্রিক একরকম, গ্রাম কেন্দ্রিক একরকম, নগর কেন্দ্রিক একরকম। তো আমরা আসলে সবাই স্বপ্ন দেখি। আমাকে ছোটকালে জিজ্ঞেস করতে হবে বড় হয়ে কি হবেন, বা শিক্ষকরা জিজ্ঞেস করতো তুমি কি হতে চাও, আমি বলতাম ম্যাজিস্ট্রেট হব। আমি হতে পেরেছি? পারিনি। এটার আসলে আমি আমার দোষ দিব না, তখনকার প্রেক্ষাপটকে দিব। যেহেতু আমি এখন তোমাদেরকে প্রতিনিয়ত রাস্তা দেখাচ্ছি, আমার তোমাদের যে আরও স্যারেরা আছে, আমাদের যে উৎসাহ দেওয়ার মতো অনেক প্রতিষ্ঠান আছে, তোমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখো যারা কি করে খুব ভালো বক্তৃতা দেয়, উৎসাহমূলক। বেকারত্ব বোঝানোর জন্য দেখবা যে অনেকে আছে বলে যে আমাদের দেশে কি করো, আত্মকর্মসংস্থান বাড়াও, উদ্যোক্তা হও, নিজে কিছু করো। সবাই তাদের বর্ণ পরিচয় নিয়ে আসে, আমি বেকার ছিলাম, আমি চাকরি পাইনি, আমি এটা করেছি, গল্প বলে। এটা কিন্তু আমি কখনো দেখি নাই। তোমাদের মতো এতটা প্রযুক্তি আমি পাই নাই, সেই খাগড়াছড়ি বড় হয়েছি। তোমাদের মতো এত সুন্দর একটা প্রতিষ্ঠানে লেখাপড়াও করতে পারি নাই, যার ফলে স্বপ্ন খুব ছোট ছিল। এখন স্কুল বড়, শহর কেন্দ্রিক, ফেসিলিটিস বেশি। দেখো তোমাদের মাথার উপরে 8টা ফ্যান আছে। আমি যে স্কুলে পড়েছি সেখানে ইলেকট্রিসিটি ছিল না। তোমরা এই সুন্দর সুবিধা পাচ্ছ, পিওর ওয়াটার পাচ্ছ খাওয়ার জন্য, এই সুন্দর সুসজ্জিত টয়লেট পাচ্ছ। এখান থেকে শুধু চোখ বন্ধ করে বসে থাকলে হবে না, তুমিও এরকম প্রতিষ্ঠান করার মতো স্বপ্ন দেখতে হবে। নিজেকে সফল করার জন্য এখানে অনেকে আছো যে বাবা মা ছোট্ট জব করে, অনেকে আছো অনেক ভালো জব করে, গাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এই যে আমার ক্লাসটা আত্মকর্মসংস্থান, তোমরা এই পরীক্ষা দিয়ে চলে যাবে কিসে, একাদশ দ্বাদশ, যেটাকে আমাদের শিক্ষা পদ্ধতি আসতেছে। আমরা আগে বলতাম আইএ বিএ, এখন কিছুদিন পরে আমরা একটা 2022 সালে সম্ভবত একটা শিক্ষা পদ্ধতিতে যাচ্ছি, একাদশ দ্বাদশ। মেট্রিক পরীক্ষা হয়তো থাকবে না, থাকবে একাদশ দ্বাদশের পরীক্ষা থাকবে, তারপরে তোমরা চলে যাবে ইউনিভার্সিটিতে। তো যাই হোক, এর মধ্যে তোমরা কিছু যাবে, কিছু হয়তো আর্থিক অবস্থা অনটনের জন্য নিজেদেরকে হতাশ হয়ে ভাববে যে আমার দ্বারা কিছু হবে না। না, আমরাও পারি, আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। আমাদের যদি পর্যালোচনা করি, হাসেন কোম্পানি বলি, যেটাকে আমরা এই বিভিন্ন স্যামসাং কোম্পানি বলি, তাদের জীবনীটা পড়বে, বিভিন্ন উদ্যোক্তার জীবনী পড়বে। তারা একদম জিরো ছিল, আজকে তারা কি হিরো হয়ে গেছে। কিভাবে? নিজের প্রচেষ্টা। যেখানে তুমি পড়ে যাবে, সে উদ্যোক্তারা কি করে, তুমি যেখানে লস খাবে, যেখানে পড়ে যাবে, সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য কিছু উপজনক লাভজনক ক্ষেত্র। এখানে অনেক কিছু আছে, দেখো 27 পৃষ্ঠায় হসপিটালের জন্য তার থেকে শুরু করে মাদুর, ম্যাট, মৃৎশিল্প, লবণ, টেরারি, অনেক পোশাক প্রস্তুত, মাছের জাল, কাঠের আসবাবপত্র, স্টিলের আসবাবপত্র। এখানে দেখো গৃহস্থানের জন্য দেখি আলু চিপস, পাটের ম্যাট, কলার চিপস, রাবার চাষ, মাটি তৈরি, গল্পের কলম, ধানের খড়ি প্রক্রিয়াজাতকরণ, বাইসাইকেল নির্মাণ, সবজি চাষ, ছাতা মেরামত, হাজারো জিনিস আছে, চামড়া উৎপাদন, ঝিনুক, গবাদি পশু, জাতের সামগ্রী, দেখো হাজারো কিছু আছে, জুয়েলারি, অনেক কৃষি সরঞ্জাম। এখান থেকে তোমাকে একটা বাঁচতে হবে বা দুইটা বাঁচতে হবে। একজন মানুষ
একটা প্রফেশনকে বাঁচা উচিত, তাহলে কি হবে, তোমার জন্য লাভজনক হবে। তুমি কি বাঁচতে চাও আমাকে জিজ্ঞেস করো। আমি আমি কি হতে চাই? আমি এখনো হতে চাই একজন ব্যবসায়ী। আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল আমি ব্যবসা করব, আমার একটা বিশাল ফার্ম থাকবে, গরুর ফার্ম। কিন্তু কেন বলো তো, কেন পারি নাই? সামাজিক অবস্থান। এই যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সদা ডোলে, পাছে লোকে কিছু বলে। তোমরা এমন একটা অবস্থার মধ্যে এখানে দাঁড়িয়েছো, তোমাদেরকে সরকার লোন দিবে, তুমি উদ্যোক্তা হতে চাইলে সরকার লোন দিবে, আমাদেরকে সেটা কিন্তু দেয়নি, এই উৎসাহ দেখায়নি। আমি যেমন তোমাকে এখন বলি, সবসময় তোমাদের ক্লাসে বলি, তোমরা সঞ্চয় করো, স্টুডেন্ট অ্যাকাউন্ট করো। সরকার একটা প্রযুক্তি শুরু করেছে, পদ্ধতি চালু করেছে। তুমি যদি ছোটকাল থেকে একটা এই যে নানা সালামি দিল, মামা সালামি দিল, এই টাকাগুলি সঞ্চয় করো, তাহলে তোমার যদি তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট কন্টিনিউ করো, তুমি সরকারের কাছে তুমি যখন হায়ার এডুকেশনে যাবে তখন সরকার লোন দিবে। এই পদ্ধতি কিন্তু আমাদের ছিল। তুমি যদি চাও, তোমার যখন 18 বছর বয়স হয়ে যাবে, তুমি যদি চাও যে তুমি একটা ব্যবসা করবে, তাহলে সরকার তোমাকে লোন দিবে। তুমি যদি এই যে খামার করতে চাও, সরকার লোন দিবে, যেটা আসলে আমরা পাইও নাই, জানতামও না। এই যে এখন আমরা খবরে দেখি বিভিন্ন পদ্ধতিতে সহায়তাকারী প্রতিষ্ঠান আছে, আমাদের আমলে ছিল। তাহলে বলো, প্রযুক্তি অনেক এগিয়েছে, আমরা চাইলে প্রত্যেকটা মানুষ কি হতে পারি, স্বাবলম্বী হতে পারি। কারণ আমরা খুব নির্ভরশীল। সকালে ঘুম থেকে উঠে মাকে বলি, মা খাবার দাও। আমি সকালে ঘুম থেকে উঠবো, ফ্রেশ হব, আমার ব্যাগ গোছাবো, আমার টেবিল গোছাবো, তারপরে আমি বরংস মাকে হেল্প করব, মা কোনো কিছু করব, এই তাহলে আমার 2টা কদম কাজ করার প্রতি এগিয়ে যাচ্ছে। আর আমি যদি বসে থাকি, হয়তো প্রত্যেকের ঘরে কাজের লোক থাকে না, কারো ঘরে থাকে, আমরা সবাই সবসময় কি করি, এটা দিয়ে যাও, এটা নিয়ে যাও, আমরা বসেই থাকি না। আমাদেরকে আসলে চলতে হবে। এই তুমি যখন জীবনের পথে ঘরের থেকে 2 কদম কাজ করলে, তখনই তোমার কি হবে, নিজের কাজ নিজে করার একটা বিশ্বস্ততা নিজের মধ্যে আসবে। কনফিডেন্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হবে, কেউ কারো ভাগ্য নিয়ন্ত্রণ করে না। আমার কথা বুঝো, কেউ কারো ভাগ্য নিয়ন্ত্রণ করে, নিজেকে নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমরা সব সময় বাবা জমি বেচে টাকা দিবে, আমি বিদেশ যাব, অনেক টাকা নিয়ে আসবো। আমাদের দেশ থেকে যারা বিদেশ যাচ্ছে, জানো তো, কিছু মানুষ সফল হচ্ছে, আর ম্যাক্সিমাম মানুষ কষ্টে আছে। এখানে অনেকের বাবা আছে বিদেশ, না, খুব টাকা খরচ করে, খুব সেন্ট মেরে ঘুরে বেড়াও না। হ্যাঁ, কি বাবা বিদেশ থেকে সেন্ট নিয়ে আসে, এই বাবা যে কত কষ্ট করে টাকাটা উপার্জন করে, রেমিডেন্স, আমাদের দেশটাকে আজকে অর্থনীতি, এই এই যে আমাদের অর্থনীতি, আমি আজকে বলি, আমাদের অর্থনীতির চাকা কারা চালায় জানো? 2টা শ্রেণী। একটা হচ্ছে শ্রমিক, কারখানা, এটি নিজের ইন্ডাস্ট্রি হল শ্রমিক। আর হচ্ছে বিদের যারা আছে, বিদের যারা আছে, আমরা তাদের খুব সম্মান করবো, 2টা শ্রেণীকে খুব সম্মান করবো, এই 2টা শ্রেণীকে খুব সম্মান করবো। আমরা বড় হচ্ছি, আমাদেরকে জানতে হবে। আমি যদিও পড়াতে আসছি, আত্মকর্মসংস্থান যেতে হয়, বুঝাতে হয়, তা না হলে আসলে শুধু বই পড়ে শেষ করা যাবে না, কোনো কিছু জানা যাবে না। আমাদের এখন হচ্ছে, যদিও আমারটা লেকচার হয়ে যাচ্ছে, কিন্তু দিতে হয় মাঝে মধ্যে, না দিলে হয় না। এই 2টা শ্রেণীকে আমরা খুব সম্মান করি। আমাদের শ্রমিকদেরকে আমরা খুব ভাবি যে তারা ছোটো চাকরি করে। আমি একজন শিক্ষক, আমি দেশের জন্য, আমি তোমাদেরকে পড়াতে পারি, তোমাদের নৈতিকতা শিক্ষা দিতে পারি, তোমাদের মানুষ করতে সহায়তা করতে পারি, এইটুকুই আমার অবদান দেশের জন্য। আমি অর্থনীতির চাকা ঘুরাতে পারি,
অর্থনীতি বলতে যে জিনিসটা আছে তার টাকা কিন্তু আমরা ঘুরাতে পারি না। কারা ঘুরায়? শ্রমিক। কারা ঘুরায়? যারা বিদেশে আছে তারা অনেক পরিশ্রম করে। বিদেশ যারা আছেন তারাও পরিশ্রম করে, যারা শ্রমিক তারাও পরিশ্রম করে। তাদের পরিশ্রমের হিসাব তুমি নিতে পারবে না। তো সুতরাং আমরা তাদেরকে কখনো ছোট করে দেখবো না। আত্মকর্মসংস্থান। আমরা আবারও ফিরে আসি। আমি হলে গবাদি পশু চাষ করব। আর এখন যে আরেকটা জিনিস, মাছ চাষের দিকে ঝুঁকবো। আরেকটা জিনিস হচ্ছে বাগান করব। আমাদের বাংলাদেশ 3 ভাগ জল, 1 ভাগ স্থল। স্থল মানে মাটি, স্থল মানে মাটি, আর জল মানে পানি। আমার হাতে দেখা বুঝো। আমরা এখনো মাছ বিদেশ থেকে আমদানি করি। এই পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া থেকেও আসে, মায়ানমার থেকে আসে। না আসলে আমরা মাছ খেতে পারি। যেই দেশের 3 ভাগ জল সেই দেশের মাছ চাষ যদি অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হয়, এটা আসলে খুব লজ্জা। আমরা যে আমাদের সমুদ্র আছে সেখানে যদি আমাদের যে বিভিন্ন প্রজাতির মাছ আছে এটা যদি প্রজনন বাড়াই, তাহলে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আমাদের নৌসীমায় যদি আমরা পাহারা দেই আর আমাদের ইলিশ সংরক্ষণ করি, শুধু ইলিশ না, সমুদ্রের দামি মাছ আছে, এটাকে রূপচাঁদা, এটাকে রূপচাঁদা মাছ বলে, খুব মজার মাছ। ছুরি শুটকি, ছুরি শুটকি, ছুরি শুটকি নাম শুনছো? নাম চিৎকাও না, খাও না। লটিয়া মাছ কে খাইছো? এই মাছগুলি আমরা বিদেশ রপ্তানি করতে পারি। এই মাছগুলি আমরা বিদেশ রপ্তানি করতে পারি। দেশের আমাদের যেই পরিমাণ খাল, নদী, বিল, সমুদ্র রয়েছে, আমরা যদি চাষাবাদ করি সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে, তাহলে আমরা কি করতে পারি? আমাদের দেশের প্রয়োজন মেটানোর পরেও আমরা কি করতে পারি? বিদেশ রপ্তানি করতে পারি। না, এটা এবার চলে আসো খামারে আসো। যেহেতু আমি খামারি হতে চাই, আমারটাই আমি তোমাদেরকে বর্ণনা করব। খামার আর চাষ। কৃষি আর গরু, হাঁস ধরা, হাঁস মাছ। একটা কথা আছে না, স্লোগান আছে না, জানো নাকি? হাঁসের সাথে মাছের বাস। এটা কে বলতে পারবা কিভাবে করা যায়? হাঁস, পুকুর দেখছো? দিঘি, পুকুর, দিঘিতে নিচে মাছ ছাড়ো, উপরে খামার করো, ছিদ্র ছিদ্র ঘর করো। তুমি হাঁসকে যে খাবারটা দিচ্ছ, ভুসি, খোল, চালের ভাঙা, আটা, এই খাবারটা এরা খাওয়ার পরে বিষটা বিসর্জন করে। অনেক সময় এটাকে প্রসেসিং করে গন্ধটা যেন না যায়, গন্ধ গেলে কিন্তু মাছ মারা যাবে। এটাকে নিচে ট্রে সিস্টেম রাখতে হবে, রেখে ওখান থেকে ট্রেতে যখন শুকিয়ে যাবে এই খাবারটা কিন্তু নষ্ট হয় না। এখান থেকে কিছু খাবার আমরা, এই যে বীজটাগুলি কিন্তু অনেক জৈব সার, এটা আবার কিন্তু আমরা খোলের সাথে মিশাতে পারি, মিশিয়ে আমরা কী করতে পারি? পুকুরে ফেলতে পারি। তাহলে কে খাবে? মাছ খাবে। তাহলে পুকুরে আমার মাছও হচ্ছে আর বীজটা আমরা নাই দিলাম, যেহেতু আমরা সুস্থ মানুষ মনে করি আর কি। তাহলে আমরা বীজটা যদি নাও দেই তাহলে আমাদের জায়গা লাগতেছে না। পুকুরের উপরে যদি আমরা ঘর করি তাহলে আমাদের কি হচ্ছে? জায়গা, এক জায়গায় 2 কাজ হচ্ছে, একের ভিতরে 2, একের ভিতরে 2। তাহলে এই হাঁস প্লাস মাছ একসাথে হয়ে যাবে। এটা আমরা কর্মসংস্থান করতে পারি। গরু, গরু 2 ধরনের হয়, দুগ্ধজাত
আমরা দেখো না, কোরবানি আসলে আমরা ভারতের দিকে তাকিয়ে থাকি। ভারত যদি গরু দেয় তাহলে আমরা গরু সস্তা হবে, না হলে হবে না। আমরা যদি প্রতিটা আরেকটা কথা বলি, আমরা আগে কি করতাম, গ্রামে 80% মানুষ গ্রামে বাস করে, কৃষি থেকে 80% আসে। এই দিনগুলি গল্প হয়ে গেছে, আমরা সবাই শহরমুখী হয়ে গেছি। আমাদের একতলা থেকে এই যে আমাদের চারপাশে এই উনাইশা এই ইপিজেডের চারপাশে 10 বছর আগের দৃশ্য যদি দেখো আর এখনকার দৃশ্য কিন্তু হাজারো তফাৎ। এখন বড় বড় 10 তলা 5 তলা বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং হয়ে যাচ্ছে, কারণ মানুষের ভিড়, তাও ঘর পাচ্ছে না। শহর গ্রামগুলি যে দেখো খালি, গ্রামের জমিগুলি পতিত পড়ে আছে। আমরা এই দেশে শিক্ষিত হয়ে আর কেউ চাষাবাদে যায় না, এটা হচ্ছে ভুল মেসেজ। এই স্লোগান কি করতে হবে, মুছে ফেলতে হবে। শিক্ষিত খামারিরা, শিক্ষিত কৃষকেই পারে আমাদের দেশের কৃষিখাতকে অনেক উন্নয়ন করতে। আমাদের কৃষিখাত মরে গেছে, আমরা চালের জন্য তাকিয়ে থাকি। দেখো না পেঁয়াজ এত দাম, 120 টাকা নাকি পেঁয়াজের কেজি। এই কয়েকদিন আগে, 1 মাস আগেও তো, 15-20 দিন আগেও তো খেলাম 30-35 টাকা, 1 লাফে 120 টাকা। তাহলে আমরা উৎপাদন করি না বিদায়, যোগান নাই বিদায় কি অর্থনীতির ভাষায় আসি। কর্মসংস্থান অনেক বড় একটা প্রসেস, আমি এক ক্লাসে কর্মসংস্থান শেষ করতে পারবো। যোগান বেশি হলে দাম কম। অর্থনীতিবিদদের কথা, আমার কথা না, অনেক আগে পড়েছি। আর চাহিদাও কম হবে, চাহিদা কম হবে, চাহিদা কম হলে চাহিদা কম হলে দাম কম। তুমি যদি এক জায়গায় যদি শুধু একজন কৃষক থাকে তাহলে সে প্রান্তিক কৃষক। প্রান্তিক মানে কি, শেষ। আর একই জিনিস যদি 10 জন চাষ করে তাহলে যোগান বেশি, যোগান বেশি। আমরা প্রতিটা জিনিসের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল করি। এই নির্ভরশীলতা কমাতে হলে আমাকে কি করতে হবে, উদ্যোক্তা করতে হবে। আর আমি মনে করি আমি মনের চাকরি কেন করবো। এই দেশে আরেকটা প্রবাদ আছে, মেয়েরা ব্যবসা করতে পারে না। আগে তো এমন ছিল, মেয়েরা লেখাপড়াও করতে পারে না। বেগম লোকের আমল করো নাই, নারীরা ঘরের বাইরে যেতে পারে না। সেই আমল ভেঙে এখন কি হচ্ছে, এখন কিন্তু সব কিছু পরিবর্তন হচ্ছে। মেয়েরা বাস চালায়, মেয়েরা হেলিকপ্টার চালায়, মেয়েরা আর্মি অফিসার হয়, মেয়েরা দেশ চালায়, মেয়েরা কি করে স্পিকার হয়, বিরোধী দলীয় নেতা হয়, সবই তো মেয়ে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো সবই মেয়ে। আমি কেন উদ্যোক্তা হতে পারবো? আমি চাইলে রেস্টুরেন্ট দিতে পারবো, আমি চাইলে গবাদি পশুর খাবার করতে পারবো, আমি চাইলে চায়ের দোকান দিতে পারবো, আমি চাইলে কি গরুর খামারি হতে পারবো, আমি চাইলে মাছ চাষ করতে পারবো, আমি যদি চাই প্রেসিডেন্ট হতে পারবো। কিন্তু আমি পারবো না, তোমরা পারবে। তোমাদের এখন সময়। আমি ডক্টরেট ডিগ্রি করলেও আমি আর ডাক্তার হতে পারবো। তোমাদের এই সময়টা অনেক, এই যে নবম দশমে আছো তোমরা, স্বর্ণ শেখরে আছো। এখান থেকে তোমার ডেস্টিনি, এখান থেকে তোমার সিদ্ধান্ত তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি প্রতিটা মানুষের স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন যদি না থাকে, একটা কবিতা আছে না, তোমরা যদি না জাগো মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে। একটা কথা আছে না, এটা সঠিক একদম। কাজী নজরুল ইসলাম, আমরা যে এই যে আমাদের কবি এবং লেখকরা বিভিন্ন গল্প কবিতা লিখে গেছেন, প্রত্যেকটা তোমাদেরকে জাগানোর জন্য লিখে গেছে। বেগম রোকেয়া, শরৎচন্দ্র, তোমরা মেয়েরা শরৎচন্দ্রের বই পড়বে। আরেকটা কথা সবসময় মনে রাখবে, পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমি মনে করি আমরা সবাই পারি।
সব কিছু পারে। তোমরা যদি চাও তোমাদেরকে প্রত্যেকেই তোমাদের জীবন সফল করতে পারো, সেটার জন্য ইচ্ছা শক্তি দরকার আর কর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। এখন তোমার ডিউটি কি? লেখাপড়া করা, ভালো ফলাফল যাই হোক না কেন ভালো মানুষ হওয়া, ভালোভাবে শিখে যাওয়া। আমি বলবো না যে A+ যারা পাচ্ছ তারাই সবচেয়ে ভালো স্টুডেন্ট, আমি এটা বলবো না। পিছনের যে ছেলেটি বসে থাকে সেও একদিন ভালো করতে পারে, সফল করতে পারে। যার রোল আজ A+ পেয়েছো, গোল্ডেন পেয়েছো, এই অহংকারটা যদি তোমার মধ্যে চলে আসে যে আমিই তো সেরা, তাহলে তুমি শেষ। তুমি যতদিন না পর্যন্ত সফলদের সাথে নাম না লেখাও ততদিন পর্যন্ত তুমি জিরো। BCS একমাত্র সাকসেস আমি এটা মানি না। আমি মানি কর্মই একমাত্র সফলতার চাবিকাঠি। আমরা যা পড়ব বুঝে পড়ব এবং আমার ভবিষ্যৎ আমার হাতে, আমাকে কেউ হাত ধরে চালিত করবে। তো তুমি আজকের এই লাভজনক খাতে, এখানে অনেকগুলি খাত আছে, আমি আসছি, আমি যেটা পড়ালাম খামার, কৃষি, মৎস্য চাষ, এছাড়াও অনেকগুলি খাত আছে। তো তোমাদেরকে একটা রচনা বলবো, আত্মজীবনী বলবো, তোমার আত্মজীবনী বলবো না, বলবো স্বপ্ন, বলবো স্বপ্ন। তোমার স্বপ্ন কি? তোমার স্বপ্ন কি? তুমি কি হতে চাও এবং কেন এই পেশা পছন্দ করবে বা বিবরণ অনেকক্ষণ ক্লাস নিলাম, তোমরা হয়তো অনেক বিরক্ত হচ্ছ। ভালো লাগলে বলবে, ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট, কি তোমাদের ভালো লাগা মন্দ লাগা বলবে। তো আমি মনে করি আমরা সফল হতে হলে আমাদেরকেই স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আর হচ্ছে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব, তবে কিছু কথা বলি। বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে কিছু দায়বদ্ধতা আছে, কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তোমরা ছোটদের পথ দেখাবে, সর্বদা সত্য কথা বলবে, খারাপ বন্ধুদের সাথে মিশবে না। তোমাদের এখন কৈশোর, তোমরা পার করতেছো, এই সময়টা যদি তোমরা ভালোভাবে পার করে দিতে পারো, এই সময়টা আর 2টা বছর, একাদশ দ্বাদশ, এই দশম, এই তোমরা এখন দশমে আছো, আর পরীক্ষা হয়ে গেলে আর একাদশ দ্বাদশ যে সিস্টেমটা আমাদের আসতেছে, এই 2টা বছর তোমরা যদি ভালোভাবে পাস করতে পারো, তাহলে তোমাদের যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে তখন তোমরা আর কখনো আমার মতে আর কি আর ভুল হয় না। এই কৈশোরটা হচ্ছে খুব সাবধানের সময়, ছেলে বলো মেয়ে বলো সবাইকে বলছি, তোমরা আমাদের দেশের সম্পদ, তোমরা বাবা মার স্বপ্ন। অনেকের বাবা অনেক কষ্ট করে, বিদেশ যারা আছে অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছো, বাবারা অনেক কষ্ট করে, রিয়েলাইজ করো। যাদের বাবা মা ইন্ডাস্ট্রিতে জব করে সেখানেও তারা অনেক কষ্ট করে, যারা ব্যবসা করে তারাও অনেক কষ্ট করে, আর আমি প্রতিটা পেশায় কষ্ট আছে। তোমরা সন্তানদের, আমরা সব সময় স্বপ্ন দেখি আমার সন্তান ভালো মানুষ হবে, কেউ যেন বলতে না পারে যে অমুকের ছেলে একটা খারাপ,
এটা যেন বলতে না পারে, তাহলে বাবা খুব কষ্ট পায়। আমরা যখন স্কুলে আসলে বাবা মাকে বলি আপনার ছেলে মেয়ে লেখাপড়া করেন, এটা আসলে অনেক কষ্ট। আমাদেরও যেন তোমাদের বাবা মাকে কখনো বলতে না হয়। আর তোমরা এমন কোনো অন্যায় করবে না, বিশেষ করে মেয়েদেরকে বলি, খারাপ সঙ্গ ত্যাগ করবে, খারাপ কিছুকে না বলবে, জোরে চিৎকার করে বলবে না। এই না যদি বলতে পারো তাহলে তুমি বেঁচে যাবে। অন্যায় যে তোমার সাথে করতেছে সে দোষী, তুমি দোষী না। সো তোমরা সবসময় সচেতন থাকবে, নিরাপদ থাকবে, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখবে, আর বড় হচ্ছে সঞ্চয়ী হবে, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করবে। তো বেশি বেশি দোয়া করবে, এই করোনাকালীন সময় যেন শেষ হয়ে যায়, আমরা যেন সবাই ভালো থাকি, তোমরাও ভালো থাকো, দোয়া করি। তো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।